সত্যি বলতে কি ভারতের মতন দেশে না এই সেকুলারিজমের হিরিক তোলাটা ভেরি ইজি, খুব সহজ। মানে সেকুলার ভারতের এই সেকুলারিজম বারবার সামনে এনে বিশেষ করে ভোট রাজনীতিকে খুব ভালো এফেক্ট ফেলা যায়। আপনি বলছেন যে ভিডিও শুরুতে কেমন, এটা আমি বলছি। আমি ভিডিও শেষে এটা পরিষ্কার করে দেবো যে কিভাবে ভারতকে একটা সেকুলার কান্ট্রি বলে 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 আলটিমেটলি কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বা কোন জায়গায় নিয়ে যাওয়া হয় শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য, নিজেদের আখেরে ভোট লোটার জন্য। একদিকে রয়েছে সেকুলারিজম, অন্যদিকে রয়েছে উগ্র হিন্দুত্ব। এই দুটোকেই পিঠোপিঠি বসিয়ে সাম্প্রদায়িক একটা ভারত তৈরি করার চেষ্টা করা হয় সবসময়। ভারতের ছবিটা কি আদৌ এরকম? এক্স্যাক্টলি এরকম নয়, কিন্তু এরকম বানিয়ে দেওয়া হয় কারণ নেতাদের এন্ড অফ দ্য ডে না পকেটে ভোট চাই, গদিতে বসার জন্য একটা সিট বা আসন চাই। আপনারা ইতিমধ্যেই জানেন উত্তরপ্রদেশের কি ছবি তৈরি হয়েছে সেখানে। উত্তরপ্রদেশে আপনারা জানেন যে সেখানে সম্ভালে একটি মসজিদকে কেন্দ্র করে, জামা মসজিদকে কেন্দ্র করে সেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে। আচ্ছা, আগে আপনাদের বলিনি যে কি ঘটনাটি, কি সেকুলারিজম কোথা থেকে এলো এবং গোটা বিষয়টি কেন এভাবে তৈরি হলো, কোন দিকেই বা যেতে পারে। 300 বছর এই প্রাচীন এই মসজিদটি, তার আগে নাকি এটি একটি মন্দির ছিল। একটি সংগঠনের দাবি, তাদের দাবি তারা কোর্টে গিয়ে পেশ করে এবং কোর্ট নির্দেশ দেয় যে সেই মসজিদটি জরিপ করতে হবে। কিসের জন্য জরিপ করতে হবে? এই জরিপ করতে যাওয়া মানেই প্রথমেই মাথায় আসে আবার কি মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হবে। আপনি ভাবছেন কি কোথাও আমি রাম মন্দিরের বিরোধিতা করছি? একদমই বিরোধিতা করছি না। আসলে সমস্ত আসপেক্টকে যদি আপনি একই পংক্তিতে নিয়ে বসিয়ে তারপর বিচার করেন, তাহলে আমার মনে হয় ইতিহাস ভুল প্রমাণিত হয়। তাহলে মনে হয় যে কোনো পর্যালোচনা মিথ্যে পর্যালোচনায় পরিণত হয়। দেখুন, একটা জায়গায় যদি ফিরে আসি, প্রথমত যদি ইতিহাসের পৃষ্ঠে যদি একটুখানি গিয়ে দেখি যে এই যে ভারতে মুসলমান শাসন, তার আগে পর্যন্ত ডেফিনেটলি এই মন্দিরগুলো, মানে এই মসজিদগুলো, তার আগে পর্যন্ত বহু মসজিদ একসময় মন্দির ছিল। এ বিষয়ে কোনো দ্বিধা নেই, এ বিষয়ে কোনো দ্বন্দ্ব পর্যন্ত নেই যে মন্দিরগুলোকে ভেঙে ভেঙে পরবর্তীকালে মসজিদ বানানো হয়েছে। কারা বানিয়েছেন? তৎকালীন সময় রুলাররা, শাসকরা বানিয়েছেন। এ বিষয়ে কি কোনো তর্ক চলতে পারে? এক্স্যাক্টলি চলতে পারে না। এবার আপনি খুঁজে খুঁজে বের করবেন কোন মসজিদগুলো অ্যাকচুয়ালি মন্দির থেকে মসজিদে রূপান্তরিত হয়েছে, তাহলে সেগুলোকে ভাঙুন এবং ভেঙে সেগুলোকে আবার নতুন করে তার ফরমেশন করুন। এটাই তো বলতে চাইছেন। কোর্টের এই জরিপের নির্দেশের পরেই কিন্তু যত হুলুস্থুলু বেঁধে যায়। কোর্টের এই জরিপের নির্দেশ দেওয়ার পর প্রশাসন সেখানে যায়, যাদের কাজ নগরপালিকা তারা সেখানে যায়, মিউনিসিপ্যালিটি এবং পুলিশ সেখানে যায়। স্বাভাবিকভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষজন তারা এই গোটা বিষয়টিতে ভীত হয়ে পড়ে যে আবার কি মসজিদ ভেঙে এখানে মন্দির তৈরি করা হবে। এবং এই ঘটনার প্রেক্ষিতে যেটা শুরু হয়, সেখানে পাথর ছোড়াছুড়ি, মানে ইট ছোড়াছুড়ি শুরু হয়ে যায় এবং এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী আক্রান্ত হন। পুলিশের পাল্টা গুলি এবং সেই গুলিতে 3 জন মুসলিম ছেলের মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, সেখানে ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া হয়, মানে একটা যেটা বলে বিশৃঙ্খল পরিস্থিতি। আমি এটাকে দাঙ্গা বলতে চাই না, কিন্তু তার আগের পরিস্থিতি যেখানে একটা কোথাও মুসলমান সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা ভীতি তৈরি হয়েছে যে কোথাও কি আবার মন্দির তৈরি করা হবে মসজিদ ভেঙে। এখন আপনি বলতে পারেন যে এই দাবি তো বহু প্রাচীন দাবি। আমিও তো জানি এই দাবি বহু প্রাচীন দাবি। এই প্রাচীন দাবি বলে বলে আর কতদিন চলবে? এই সেকুলার ভারত, যেখানে অসাম্প্রদায়িকতার একটা হাওয়া সবসময় বইয়ে দেওয়া হয়, যেখানে আমরা বলি যে বিবিধের মাঝে দেখো মিলন মহান, তাহলে এই মিলনটাকে কেন বারবার ভাঙার চেষ্টা? আচ্ছা, যদি আপনি এই প্রসঙ্গটাই তোলেন যে দেখুন একসময় তো হিন্দু মন্দির ছিল, তাহলে সেটার যদি দাবি তোলা হয় সেটার মধ্যে অন্যায় কি রয়েছে? তাহলে আমি আপনাকে বলি, আচ্ছা, বহু হিন্দু মন্দির একসময় বুদ্ধিস্ট মঠ ছিল, গুম্ফা ছিল, সেগুলোকেও দিনের পর দিন ভাঙা হয়েছে। সেগুলোকে ভেঙে পরবর্তীকালে এই হিন্দুরা তারা নিজেদের মন্দির তৈরি করেছে। এটাই তো ভারতের ইতিহাস। এটা তো ভারতে অতীতকাল থেকে এই ধরনের ঘটনা ঘটে আসছে। তাহলে আমি আবার নতুন করে সেটাকে ফিরিয়ে এনে ভারতের বর্তমান পরিস্থিতিকে কেন গন্ডগোল পাকাতে চাইছি? রবীন্দ্রনাথ নিজের নটির পুজোর নাটকে তিনি এই যে অজাত শত্রু যারা বৌদ্ধ মঠ মন্দির ধ্বংস করেছিলেন তাদের প্রসঙ্গে উল্লেখ করেছিলেন। আজকে তাহলে যদি আমি বলি, তাহলে বৌদ্ধ মঠ সেই মন্দিরগুলো ফিরিয়ে দেওয়া হোক, তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। কেন কেন ফিরিয়ে দেওয়া হবে না? আজকে এই দাবি যখন রয়েছে, তাহলে কেন ফিরিয়ে দেওয়া হবে না? আমার একটা প্রশ্ন যে
আজকে আমরা আধুনিক সময়ের কথা ভাবছি, আগামীর কথা ভাবছি, আগামীর দিকে এগোতে চাইছি, তাহলে কেন আজকে পেছনে ফিরে তাকানো? আপনার কি মনে হয় যে হিন্দুদের সত্যিই মন্দির কম পড়েছে উপাসনার জন্য, যে আজকে এই মসজিদটি তাদের জন্য খুলে দেওয়া হবে কারণ তারা মনে করেন সেই সময় একসময় মন্দির ছিল, আজকে সেখানে উপাসনার সুযোগ দেওয়া হবে? আপনি বলবেন তাহলে রাম মন্দিরের ক্ষেত্রে কেন হলো এটা? দেখুন, রাম মন্দিরের যে ইস্যুটা সেটা কয়েকশো বছর ধরে চলছিল, এবং কয়েকশো বছর ধরে চলতে থাকার ফলে এই ঘটনা যখন সামনে আসে, যখন ফাইনালি এই ডিসিশনটা নেওয়া হয় যে হ্যাঁ, জরিপ করার পর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা বলে যে হ্যাঁ, এখানে একটা মন্দির ছিল এবং মন্দিরের নিদর্শন পাওয়া গিয়েছে, এবং এটা কিন্তু হঠাৎ করে উঠে আসা কোনো দাবি নয়, যুগ যুগ ধরেই দাবি চলে আসছিল। অশান্তি পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে ওঠা এই জায়গাটাকে নিষ্পত্তি করার জন্য যে সুপ্রিম রায় ছিল, তার পরিপ্রেক্ষিতে এই ডিসিশন নেওয়া হয়। কিন্তু সুপ্রিম কোর্ট এখানে একটা অদ্ভুত বিষয় বলেছিল, 1991-এর একটি অ্যাক্ট, প্লেস অফ ওয়ারশিপ 1991, মানে যেখানে পূজার্চনা করা হবে এর যে একটি নতুন নিয়ম চালু হয় যে বাবরি মসজিদ বা এই রাম মন্দির ইস্যু ব্যতিরেক অন্যান্য কোনো ধর্মীয় যেখানে পূজার্চনা করা হয় সেই স্থানকে ভাঙা যাবে না। 1947 15 অগস্টের পর, তার আগে যা হয়ে গেছে হয়ে গেছে, তারপর থেকে যা রয়েছে সেগুলোকে এই ধর্মের দোহাই দিয়ে ভাঙা যাবে না। 1991-এ এই অ্যাক্ট লাগু করা হয়েছিল। তাহলে আমার প্রশ্ন, যদি এই নিয়ম ভারতের আইন ব্যবস্থায় চালু হয়ে থাকে, তাহলে নতুন করে এই জরিপের নির্দেশ দেওয়া হয়েছে কেন? কিসের জন্য জরিপ করা হচ্ছে? আদৌ কি মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হবে সে কারণেই জরিপ? আর যদি সেটা না করা হয় তাহলে জরিপের প্রয়োজনটা কি? আজকে শুধুমাত্র জরিপ করতে যাওয়ার জন্যই সেখানে যে পরিস্থিতি তৈরি হলো, আমি প্রশাসনের বক্তব্য শুনছিলাম, প্রশাসনের বক্তব্য যে এমন তো কিছু করা হয়নি, এমন তো কিছু বলা হয়নি। আমার প্রশ্ন হচ্ছে, এটা করা হচ্ছিলই বা কেন? উদ্দেশ্যটা কি? আজকে যদি আমরা ইতিহাসে পেছোতে 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 কবর খুঁড়তে চেষ্টা করি নিজেদের পূর্বপুরুষদের, ইতিহাসে কে কী করেছে, কবে কে এসেছিল, তারপর কি ধ্বংস করেছে, আজকে যেগুলো রয়েছে সেগুলোকে প্রোটেক্ট করি না, একসঙ্গে থাকবো, তার মধ্যে লড়াই বাঁধাবো, এবং এই লড়াইটা কারা বাঁধাচ্ছেন? ডেফিনেটলি পলিটিশিয়ানসরা। আজকে এই পরিস্থিতির জন্য কারা দায়ী? আমরা বলি সাম্প্রদায়িকতা, আমরা বলি অসাম্প্রদায়িকতা। এই অসাম্প্রদায়িকতা নিয়ে একটা ডিটেলে আপনাদের ভিডিও বানিয়ে দেখাবো যে এই অসাম্প্রদায়িকতাটা ভারতের জন্য অ্যাকচুয়ালি কী ছিল অতীতে, কে কি বলেছেন এই নিয়ে আলাদা একটা ভিডিও বানাতে হবে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে, যখন আজকে এই সুপ্রিম নির্দেশ রয়েছে, তাহলে কেন আমার মহামান্য সুপ্রিম আদালতের কাছে এটা অনুরোধ, আর্জি, যে প্লিজ আপনারা যদি পরিষ্কার করে এটা বলে দেন যে না, এটা সম্ভবই না, তাহলে তো এই পরিস্থিতি তৈরি হয় না। দেশের মন্ত্রীরা, দেশের নেতারা কেন এটাকে আরও আগুন দেবেন? আজকে যখন আগুন লেগে যাবে, তারপরে আপনারা বলবেন যে এই দেখেছেন তো, এটা কি ডেঞ্জারাস? আমার প্রথম পয়েন্ট এটা, যে প্রথমত এক সুপ্রিম কোর্ট, দেশের প্রধানমন্ত্রী পরিষ্কার একবার বলে দিন না যে না, এরকম কিছু হবে না। নাকি কোনো রাজনৈতিক দল চায় যে এই ধরনের আগুন বা এই ধরনের জিগির জাগিয়ে রাখতে, যাতে ভোট ব্যাংকটা, ভোট বাক্সে ভোট যখন পড়বে সেটা খুব সুনিশ্চিত হয়। কারণ এই ধরনের ডামাডোল যত থাকবে, তত উল্টো দিকের ধর্মীয় মানুষজনকে অনেক বেশি ইন্সপায়ার করা যায়, উদ্বুদ্ধ করা যায়, তাতে ভোট ব্যাংক অনেক স্ট্রং হয়। যদিও এবছরের ইলেকশন পরিষ্কার দেখিয়ে দিয়েছে যে রাম মন্দির ইস্যু কোনোভাবেই ফল দেয়নি বিজেপিকে। তাই এই ধরনের ইস্যু, এই ধরনের ডামাডোল, আমি সাম্প্রদায়িক বলবো না, আমি বলবো যে এই ধরনের উত্তেজক পরিস্থিতি মানুষের মনে আরও বিদ্বেষ তৈরি করে, মানুষের মনে ঘৃণার জন্ম দেয়, মানুষ ভয় পায়। প্রয়োজন ছিল না উত্তরপ্রদেশকে এভাবে উত্তপ্ত করার। আমি মানছি যোগী আদিত্যনাথ প্রশাসন তিনি ব্যাপারটি কন্ট্রোল করেছেন, তারপরেও একের পর এক যে বয়ানবাজি চলছে। আমি কঙ্গনা রানাওয়াতের বক্তব্য শুনলাম, তিনি বলছেন একাট্টা হওয়ার কথা। কিসের একাট্টা হওয়ার কথা? ভারতবর্ষে এতদিন ধরে মানুষ একাট্টা নেই। 1947 সালের পর থেকে আমরা একাট্টা নেই। একটা দুটো ইনসিডেন্ট ঘটেছে বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রদেশে। তার মানে কি ভারতবর্ষে প্রত্যেক দিন হিন্দু মুসলমান সমস্যা হচ্ছে? না, হচ্ছে না। হিন্দু মুসলমান একসঙ্গে থাকছে ভারতবর্ষে, কিন্তু মাঝে মাঝে এই ধরনের জিগির তোলা হচ্ছে। এই ধর্মের নামে জিগির আর কত? এক তো রয়েছে এই সাম্প্রদায়িকতার বীজ, অন্যদিকে রয়েছে অসাম্প্রদায়িকতার বীজ। এই সেকুলারিজম আরও কিছু রাজনৈতিক দলের হাতিয়ার। তাদের কাছে সেকুলারিজম একটা বিশাল বড় অস্ত্র, আর তারা এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই অস্ত্র পেয়ে গিয়েছেন। তারা এবার দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করে দিয়েছেন। তারা এখন দেখছেন যে এই সেকুলারিজমের ইস্যুটাকে নিয়ে আমরা যদি আজকে কোথাও বলতে পারি যে এটা একটা সাম্প্রদায়িক বিষয়,
এখানে একটা তোল্লাই দেওয়া হচ্ছে, উস্কানিমূলক কাজ করা হচ্ছে, তাহলে আমাদের ভোট ব্যাংকটা সিকিওর হয়। কারণ এই ধরনের বিরোধীরা তারা বেসিক্যালি ভোট ব্যাংকের উপর তারাও নির্ভরশীল। যদি শাসক নির্ভরশীল হয়ে থাকে, এরাও নির্ভরশীল। আজকে দেখুন এই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, যেখানে সেখানকার মাইনরিটিরা সমস্যায় পড়েছে, সেখানকার মাইনরিটিরা আক্রান্ত হয়েছে, আজকে এই সিকিউদের কিন্তু কিছু বলার নেই। তারা বলতে পারছেন না, তারা মুখ বুজে রয়েছেন। প্রায় পার্লামেন্টে তারা চিৎকার করছেন না নিয়ে। কেন? কারণ তাদের দেশে যারা মাইনরিটিস রয়েছেন, সে দেশের মেজরিটিদের যদি আমি এগেনস্টে চলে যাই, মানে মুসলমান, তাহলে এদেশের মুসলিম ভোট আমার পকেট থেকে বেরিয়ে যেতে পারে। অসাধারণ। তাহলে দিস ইজ কল্ড সেকুলারিজম। যে সেকুলারিজমের কথা আপনাকে বলছিলাম, সাম্প্রদায়িক অসাম্প্রদায়িকের যে গল্প, আজকে এখানে এসে দাঁড়িয়েছে। আজকে আমরা ইউনিটিটাকে ইউজ করি কখনো কখনো আমাদের ভোট ব্যাংকের জন্য, আমরা ইউনিটিটাকে কখনো কখনো ভাঙি আমাদের ভোট ব্যাংকের জন্য। আর এটা করেন কারা? আমাদের পলিটিশিয়ানসরা। বাহ, অসাধারণ, লাজবাব। এটাই হচ্ছে ভারতবর্ষের একটা পলিটিক্যাল ছবি। সেকুলাররা বলছেন তারা প্রকাশ্যে গোমাংস খেতে পারেন, প্রকাশ্যে তারা গোমাংস খেতে পারেন, তাদের কোনো, আচ্ছা কোনো মুসলমান ভাই তো এরকম বলেন না, মানে তাদের তো বলার প্রয়োজন পড়ে না। এখানে একটা প্রসঙ্গ আমি বারবার উঠে আসে, আমি দেখি যে আমি যখনই কোনো ধরনের সমস্যার কথা বলি, যে অ্যানিম্যাল ক্রুয়েলটির কথা বলি, তখন আগে বলে, ও আচ্ছা আপনি বকরিদে আগে সেটার প্রতিবাদ করুন। বকরিদের প্রতিবাদ করতে গেলে তখন বলা হয় আগে হিন্দুদের বলিটা বন্ধ করুন। প্রত্যেকটা জায়গা থেকে একটা কাউন্টার তৈরি করা। আমার মনে হয় হিন্দু মুসলমানদের মধ্যে এই সমস্যাটা কখনো ছিল না, মানে অতীতে ছিল, কিন্তু সেটাকে সবসময় সামনে এগিয়ে দেওয়া হয়েছে, সেটাকে সামনে সবসময় আনিয়ে নেওয়া হয়েছে। প্রবলেম প্রবলেম প্রবলেম, এটা প্রবলেম। ভারতে এই প্রবলেমটাকে বারবার জাগিয়ে রাখা হচ্ছে। কেন? কারণ ভোট ব্যাংক। আজকে উত্তরপ্রদেশের এই পরিস্থিতির পর আমার একটা সামান্য বিষয় মনে হয়, এটা খুব সিম্পল ইস্যু। এটাকে পরিষ্কার করে দেশের, মানে আমি বড়জোর হাত জোর করে বলতে পারি, দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, প্লিজ আপনারা এটাকে জবনিকা টেনে দিন যে না, 1991 তো অ্যাক্ট রয়েছে যে এই ধর্মীয় স্থানগুলোতে যেখানে পূজার্চনা হয় সেগুলো নিয়ে কোনো ধরনের কাটাছেড়া করা যাবে না, ধ্বংস করা যাবে না, ডেমোলিশ করে অন্য কিছু তৈরি করা যাবে না। সো প্রবলেম কেন ক্রিয়েট করা হচ্ছে? আজকে এটা হিন্দু হোক, মুসলমান হোক, যেভাবে বৌদ্ধ হোক, তাদের মঠ এবং মিশন, তাদের মসজিদ যদি কেউ জরিপ করতে আসে, তাহলে তাদের মনে কি প্রশ্ন তৈরি হতে পারে? তারা রাম মন্দির দেখার পর স্বাভাবিক তাদের মধ্যে একটা ভীতি রয়েছে। এবার বলবেন যে এর পিছনে ইন্ধন রয়েছে। আমি এই ইন্ধন থাকাটাকে অস্বীকার করছি না। ডেফিনেটলি ইন্ধন থাকতে পারে, পলিটিক্যাল ইন্ধন তো থাকবেই, কারণ এইটা তো রাজনীতির গল্প, এটা তো রাজনীতি চলছে, এটা নিয়ে দুপক্ষের রাজনীতি। আর এই ভারতবর্ষের নোংরা রাজনীতি এই ধর্মকে কেন্দ্র করে আর কতদিন চলবে আমি জানি না। এই ভিডিও যারা ভারত থেকে দেখছেন বা ভারতের বাইরে থেকে দেখছেন, তাদের উদ্দেশ্যে বলি যে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে চাই না, আমরা ধর্ম নিয়ে ভিডিও করে আমাদের ভিডিও হিট করতে চাই না। আমাদের প্রয়োজন নেই মানুষের বিভেদ তৈরি করা। একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এইসব কথা এখনকার দিনে মানুষ ভুলে গেছে। কিছু শ্রেণীর মানুষকে এটা উস্কে দিয়ে ভোট ব্যাংকটাকে তরতাজা রাখার যে চেষ্টা, এটা বারবার বলছি যে চেষ্টা, উত্তরপ্রদেশ তার ফল। আমি বাংলাদেশের নিয়ে ভিডিও বানানোর পর অনেকে বলেছেন যে আপনি উত্তরপ্রদেশ নিয়ে বলছেন না কেন, আপনি সেখানে মুসলমানদের যেভাবে, না, এটা একটা পলিটিক্যাল গেম। 2-3 জন মুসলমান আক্রান্ত হয়েছেন মানেই এরম নয় যে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে। বহু ক্ষেত্রে বহু হিন্দুরা আক্রান্ত হচ্ছেন। বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে হিন্দু মুসলমান বলে নয়, মানুষ আক্রান্ত হচ্ছে। আর মানুষ যখনই আক্রান্ত হবে তা নিয়ে গর্জে ওঠার অধিকার আমাদের সকলের রয়েছে। আমার মনে হয় আমাদের দেশের আইন ব্যবস্থা এত নরম নয়, আমাদের আইন ব্যবস্থা ওপর আমাদের আস্থা রাখা ভীষণভাবে দরকার। বহু ক্ষেত্রে আমাদের আইন ব্যবস্থা আমাদের দুঃখ দিয়েছে, আমাদের ব্যথা দিয়েছে। আমরা রিসেন্টলি অভয়ের ক্ষেত্রে দেখেছি যে আজকে এই ঘটনাটাকে কেন্দ্র করে খুব দ্রুত নির্দেশ দিয়ে দেওয়া হলো যে জরিপ করতে হবে একটা মসজিদকে, সেটা আগে মন্দির ছিল কিনা। আর অভয়ের ক্ষেত্রে আমরা দেখলাম এখনো পর্যন্ত কোনো ধরনের কিচ্ছু না। সুপ্রিম কোর্টের বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত সে অর্থে কোনো এগোনোই হয়নি। এখনো পর্যন্ত এতগুলো মাস কেটে যাওয়ার পর আমরা কিছু রেজাল্টই পাইনি। কেন এত তড়িঘড়ি এই ধরনের নির্দেশ কেন? এবং তারপর সেই নির্দেশটা আসার পর সেটাকে নিয়ে কেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হলো না? আজকে যাদের মৃত্যু হয়েছে সেটা দুর্ভাগ্যজনক। এটা যদি কোনো হিন্দু ভাইয়ের হয়, এটা কোনো বৌদ্ধের হয়, এটা কোনো খ্রিশ্চানের হয়, এটা কোনো শিখের হয়, জৈনের হয়, সবার ক্ষেত্রে দুঃখজনক। মানুষ আজকে উন্নত সমাজ ব্যবস্থার কথা ভাবছে। আজকে মানুষ টেকনোলজির হাত নিয়ে আরও পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলার কথা ভাবছে। সেখানে ভারতে এই ধরনের পরিস্থিতি তৈরি হবে কেন? আমরা একটা গোধরা দেখতে চাই না। আমরা চাই না উত্তরপ্রদেশের একটা মুজাফরনগর দেখতে।
কেন দেখতে হচ্ছে? কারণ প্রত্যেকটা ক্ষেত্রে পলিটিক্যাল বয়ানবাজি, পলিটিক্যাল মদত, পলিটিক্যাল উস্কানি। পলিটিক্যাল লিডার্সরা এই সুযোগ পায় বিকজ আমরা দাবি তুলতে পারি না, তাই আমরা বিভক্ত হয়ে গিয়েছি আমাদের পলিটিক্যাল ইডিওলজি নিয়ে। আপনারা মনে করেন হিন্দুইজম আমাকে সব কিছু দিতে পারে, হিন্দুইজমকে সেভ করো। কেউ মনে করেন যে মোহামেডানিজম আমাদের সব কিছু দিতে পারে, সেটাকে সেভ করো। রিলিজিয়ন যার যার ব্যক্তিগত, ধর্ম যার যার ব্যক্তিগত। আমি দেখেছি অনেকেই বলেন আমাকে কথা বলতে বলতে যে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতু ভারত, তারপরে বলেন ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবানি যুগে যুগে। শ্রীকৃষ্ণ আপনার ধর্ম বাঁচানোর কথা কখনো বলেন? শ্রীকৃষ্ণ বলেছিলেন মানব ধর্ম বাঁচানোর কথা, শ্রীকৃষ্ণ বলেছিলেন নিজ ধর্ম বাঁচানোর কথা, শ্রীকৃষ্ণ বলেছিলেন যখনই ধর্মের ওপর আঘাত আসবে তাকে বাঁচানোর কথা। রিলিজিয়ন মানে আপনি যেটা বোঝেন সেটার মধ্যে সংকীর্ণতা রয়েছে, তার গণ্ডি রয়েছে। রিলিজিয়ন মানুষের ভেদাভেদ তৈরি করে। এই রিলিজিয়ন, যেটাকে আমরা রিলিজিয়ন বলি, তার যদি আক্ষরিক অর্থ আমরা বোঝার চেষ্টা করি, তার অন্তর্নিহিত অর্থ বোঝার চেষ্টা করি, তাহলে সেটা কখনো ভেদাভেদ তৈরি করে না। গড ইটসেলফ কখনো আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করেনি। আমরা গডকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে আজকে নিজেদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছি। ওয়াই ইজ দিস কল হিউম্যানিটি? এটাই আমাদের মনুষ্যত্ব। আমরা মুসলমান বলুন, হিন্দু বলুন, যে কোনো সম্প্রদায় বলুন, গরিব দুঃখী মানুষ, তাদের মধ্যে এই ধরনের বীজ কেন পোতার চেষ্টা করছি যেখানে রিলিজিয়ন মানুষের কাছে বড় হয়ে যায়? কিছু কিছু সম্প্রদায়ের ক্ষেত্রে গোঁড়ামি আছে ধর্মীয়, সেটাকে আমরা উস্কানি দিই, সেটার মধ্যে আগুন দিই। দেখুন, প্রত্যেকটা মানুষ তো সমানভাবে শিক্ষিত নয়। প্রচুর মানুষ যাদের ধর্মীয় বিশ্বাস থেকে তারা একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন। এই দেশ বিভাজন দেখেছে, এই দেশ দাঙ্গা দেখেছে, এই দেশ কঠিন পরিস্থিতি দেখেছে। আমরা কি এই দেশকে আবারও পিছিয়ে নিয়ে যেতে চাই? আমরা বলতে চাই বাবর কি করেছে, আকবর কি করেছে, সেগুলোকে আবার রেকটিফাই করতে চাই, নাকি আমরা আগামী দিনে ভারতকে তৈরি করতে চাই? আমি এই গোটা ঘটনাতে মনে করি প্রশাসনকে আরও কড়া ভূমিকা প্রথম থেকে নেওয়া উচিত ছিল। না, এই ঘটনা ঘটে যাওয়ার পর নয়, যেখানে পরিষ্কার প্লেস অফ ওয়ার্শিপটাকে বোঝানো হয়েছে যে সত্যি আর কোনো মন্দির, মসজিদ, গির্জা কোনো কিছুকে ভাঙা যাবে না, তাকে ডেমোলিশ করে নতুন কিছু তৈরি করা যাবে না, যখন পরিষ্কারই হয়ে গিয়েছিল, তাহলে এই লড়াই কেন? আই ডোন্ট নো। যারা মনে করেন যে আমি নির্দিষ্ট কোনো একটা মানসিকতা, নির্দিষ্ট কোনো একটা রাজনৈতিক শক্তি বা নির্দিষ্ট সংকীর্ণ কোনো গলিপথ বেছে নিয়েছি আমার ভিডিও বানানোর জন্য, তাদের উদ্দেশ্যে বলি আপনারা ভুল। অন্যায় যেখানে যেখানে হবে তার প্রতিবাদে গর্জে উঠেছি আমরা প্রত্যেকবার। কোনো রাজনৈতিক মদত আমাদের যেমন সাহায্য করে না, কোনো রাজনৈতিক মতাদর্শ নিয়েও আমরা চলি না। আমাদের মনে হয় এই রাজনীতির কিছু কারবারি রয়েছেন যারা দেশটাকে নষ্ট করতে চায়। আজকে বাংলাদেশ প্রসঙ্গও বলছি, সেম ঘটনা সেখানেও হয়েছে। সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন, সেখানে হিন্দুদের ওপর, খ্রিশ্চানদের ওপর যে নির্মমভাবে অত্যাচার হয়েছে, তারপরেও আজকে আমার কমেন্ট বক্সে আমি দেখতে পাচ্ছি আমার ধিক্কার তাদের প্রতি। তারা ভারতকে গালাগাল দিচ্ছেন। আবারও বলছি, সাবধান হয়ে যান ভারতকে গালাগাল দেওয়ার আগে। ভারত কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি দ্বারা পরিচালিত না, আমরাও ভারতের নাগরিক। আবার এটুকুও বলে রাখি, আমরা সেকিউলার নই। সরি টু সে, আমরা সেকিউলার নই। আমরা সেকিউলারের চশমা পরে সত্যিকে আড়াল করতে চাই না। আজকে যদি সত্যি সেকুলারদের মনে হয় তারা সেকুলার, তাহলে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সোচ্চার হন আপনারাও। দেখি আপনাদের বুকের পাটায় কত জোর রয়েছে, আপনারা এদেশের মাইনরিটিদের কিভাবে হ্যান্ডেল করেন, সেটা আপনাদের ব্যাপার। আমার মনে হয় আমাদের দেশের মাইনরিটিরা এত বোকা যে তারা শুধুমাত্র ভোট ব্যাঙ্ক হয়ে রয়ে যাবে। শেম অন ইউ পলিটিশিয়ানস, শেম অন ইউ। এই ভিডিওতে এর বেশি কিছু বলার নেই। আমি প্রতিবাদ করার জন্য ভিডিও বানাই না, আমি ভিডিও বানাই, এটা আমার সহজাত, এটা আমার স্বভাব। এনিওয়েজ, যদি ভালো লাগে আমার চ্যানেল, সত্যি বলবো, যদি ভালো লাগে আমার সঙ্গে থাকতে, প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না। সাবস্ক্রাইব করে দেবেন, কোনো পয়সা লাগে না। আমাকে যদি ভালো লাগে, আমার চ্যানেলকে যদি ভালো লাগে, আমার স্পষ্ট বক্তব্য যদি ভালো লাগে, প্লিজ পাশে থাকবেন। কোনো বকওয়াস থাকবে না, পরিষ্কার কথাবার্তা বলবো। আর হ্যাঁ, আপনারা কমেন্টে আপনাদের মতামত অবশ্যই লিখতে পারেন, আপনাদের অধিকার রয়েছে, আপনারা বলতে পারেন, কিন্তু প্লিজ নিজের বিবেকের কাছে প্রশ্ন করে কমেন্টগুলো করবেন। সত্যি আপনারা ঠিক বলছেন তো? ভেবেচিন্তে বলছেন তো? এই ধর্মের জিগির তুলেই ধর্ম 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 করে কি হবে? আমাদের প্রত্যেকটি মহাপুরুষ আমাদের কি শিখিয়েছিল, বিবেকানন্দ কি আমাদের শিখিয়ে গিয়েছিলেন, আজকে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি? আমরা ধর্মের গ্লানিটাকে মানুষে মানুষে ভেদাভেদের নামে প্রচার শুরু করে দিয়েছি। আপনারা ধর্মকে রিলিজিয়ন বলে ভুল করেছেন। ধর্ম কখনো রিলিজিয়ন হতে পারে না। ধর্ম হলো মানুষের মধ্যে সেই মনুষ্যত্ব, সেই বিবেক, যা মানুষকে ভগবান উপনীত করতে পারে। আর ভগবান কখনো বিভেদ চায় না মানুষে মানুষে, কারণ প্রত্যেকটি মানুষ তারই সৃষ্ট জীব। তাই কখনো ভাইয়ে ভাইয়ে যুদ্ধ সে চায় না। তাই আজ রিলিজিয়নকে যদি না বুঝতে পারেন, আর ধর্মর ফারাকটা যদি না বুঝতে পারেন,
তাহলে দেশ এ পথেই চলবে, তাহলে ইনটলারেন্স চলবে, আজকে অসহিষ্ণুতা চলবে, সাম্প্রদায়িকতার বীজ এখানে অনেক বড় বড় ফল পয়দা করবে। আর কিছু সেকিউলাররা তারা জাস্ট কি বলবো, মজা দেখবে বসে বসে, ভোট ব্যাংকের মজা। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।